স্বাগতম শিক্ষার্থীবৃন্দ। আবার এসেছি তোমাদের নবম শ্রেণীর ক্লাসে। আজকে তোমাদের জন্য রয়েছে রক্ততঞ্চন বা হিমোস্ট্যাসিস, মানব হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন, হৃৎপিণ্ডের কপাটিকাসমূহ, হৃৎপিণ্ডের বিশেষ সংযোগী কলা এবং হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন কীভাবে হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো আজকে আমরা পড়াশোনা করব, বুঝে নেব। পড়াশোনাতে যাওয়ার আগে তোমাদের জন্য যে ছবিটি আমি তোমাদের সামনে রেখেছি, এটি একটি মানবদেহের মূলত বক্ষ অঞ্চল, তার সাথে সাথে তার সমগ্র দেহের অঙ্গ প্রত্যঙ্গের একটি ছবি দেখানো হয়েছে। বক্ষগহ্বরের অভ্যন্তরে হৃৎপিণ্ড কেমনভাবে থাকে, কোথায় থাকে, সেটি ছবির মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে। তার সাথে সাথে এই হৃৎপিণ্ডটি হলো একটি পেশিময় অঙ্গ, যা ছান্দিক গতিতে স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত সরবরাহ করে। অক্সিজেনযুক্ত রক্ত এবং নানা উপাদান সমূহ কলাকোষে পৌঁছে দেওয়ার পর সেগুলো ব্যবহার হওয়ার পর আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে ফিরে নিয়ে আসে। যে লাল রঙের রক্তবাহ দেখতে পাচ্ছ, এগুলো মহাধমনী, ধমনী, উপধমনী, তারপর রক্তজালক তৈরি করে আবার রক্ত সংগ্রহ করে জালক, উপশিরা, শিরা অর্থাৎ নীল রঙের শিরা, মহাশিরার মধ্য দিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। এই রকম ঘটনা আমাদের শরীরে অনবরত চলতেই আছে। এগুলো নিয়েই আজকে আমরা পড়াশোনা করব। মূল অংশে যাওয়ার আগে আগের ক্লাসের একটি অংশ বাকি রয়ে গেছে, সেটি হলো রক্ততঞ্চন। তারপরে আমি হৃৎপিণ্ডের ব্যাপারে আসব। তোমরা ভালো করে খেয়াল করো ব্যাপারগুলো। আমাদের শরীরে যখন কোনো কেটে যায় বা দুর্ঘটনাজনিত কারণে রক্তপাত শুরু হয়, কোনো অংশে ক্ষতিগ্রস্ত হয়ে রক্তপাত শুরু হয়, তখন কিন্তু রক্ত কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়। খুব বেশি কেটে গেলে সেটা আলাদা ব্যাপার, তার জন্য সেলাই করতে হয়, অর্থাৎ ছোট করে নিতে হয়, কিন্তু রক্ত বন্ধ হয়ে যায়। কোন ঘটনার জন্য আমাদের শরীরে এমন হয়ে থাকে সেটা নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করে। সেই ঘটনাটি হলো আসলে রক্ততঞ্চন। আমাদের শরীরে একটি বিশেষ ব্যবস্থা আছে, একটি প্রক্রিয়া আছে, যার মাধ্যমে কোনো ক্ষতস্থানে বা ক্ষতিগ্রস্ত রক্ত বাহের সংস্পর্শে এসে অনুচক্রিকা ভেঙে যায় এবং প্লাজমা বা রক্তরসের আরও কিছু উপাদানের সহযোগিতায় ক্ষতস্থানে রক্তকে অর্ধকঠিন জেলির মতো অংশে পরিণত করে, রক্ত বন্ধ করে দেয়। তাকে রক্ততঞ্চন বলে। অর্থাৎ যখন কোথাও কেটে যায়, ক্ষতিগ্রস্ত স্থানে অনুচক্রিকা ভেঙে গিয়ে এবং রক্তরসের মধ্যে কিছু উপাদানের সাহায্যে বিক্রিয়া করে ওই ক্ষতস্থানে রক্তকে অর্ধকঠিন জেলির মতো অংশে পরিণত করে দেয়, ফলে রক্ত বন্ধ হয়ে যায়। এই ঘটনাটি হলো রক্ততঞ্চন। এই রক্ততঞ্চন 3 থেকে 8 মিনিটের মধ্যে হয়ে থাকে। তোমরা জানো যে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ বলতে 3 থেকে 8 মিনিটের মধ্যে সাধারণত হয়ে থাকে। গড় টাইম নেয় 5 মিনিট। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমরা এখন জেনে নেব। যে উপাদানগুলো থাকে তার মধ্যে থাকে প্লাজমা প্রোটিন। 2 রকমের প্রোটিন থাকে রক্তরসে, একটি হচ্ছে প্রথম্বিন ও দ্বিতীয়টি ফাইব্রিনোজেন। উৎসেচকের মধ্যে থাকে প্রথমবিনেজ ও থ্রোম্বোকাইনেজ অর্থাৎ থ্রোম্বোপ্লাস্টিন, যেটা অনুচক্রিকা ও কলাকোষ থেকে নির্গত হয় ক্ষতস্থানে। খনিজ পদার্থ হিসেবে থাকে ক্যালসিয়াম, যার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রক্ততঞ্চনে। আমরা এরপরেই সেই পদ্ধতিতে আসব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, তোমাদের একটু অপেক্ষা করতে হবে। এবং ভিটামিন কে, এটাও উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা পদ্ধতি দেখে নেব কিভাবে রক্ত তঞ্চিত হয় কোথাও কেটে গেলে এবং রক্ত পড়া বন্ধ হয়ে যায়, আমাদের জীবনকে বাঁচিয়ে দেয়। মূলত 3টে পর্যায়ে হয়ে থাকে রক্ততঞ্চন পদ্ধতি। আমি এখানে দিয়েছি তোমাদের জন্য প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। 3টি পর্যায়ের মধ্যে আমরা প্রথম পর্যায়ে দেখতে পাবো যে কোথাও যদি কেটে যায় বা ক্ষত তৈরি হয়, রক্ত বেরোতে থাকে, সেখানে কি হয়। সেখানে প্রথমে কলাকোষ ক্ষতিগ্রস্ত হয় আর অনুচক্রিকা ভেঙে যায়। এই জন্য দুটো দিক থেকে, একটা কলাকোষ ক্ষতিগ্রস্ত হলো, অনুচক্রিকা ভেঙে গেল। কলাকোষ ক্ষতিগ্রস্ত হয়ে প্রথম পর্যায়ে কলা থ্রোম্বোপ্লাস্টিন নামক এনজাইম তৈরি করে, কলা থ্রোম্বোপ্লাস্টিন। আর অনুচক্রিকা ভেঙে গিয়ে তৈরি করে অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিন। এই কলা থ্রোম্বোপ্লাস্টিন এবং অনুচক্রিকা থ্রোম্বোপ্লাস্টিন
ক্যালসিয়াম খনিজ পদার্থ এবং অন্যান্য প্রোটিনের সহযোগিতায় বিক্রিয়া করে আরেকটি গুরুত্বপূর্ণ এনজাইম তৈরি করে প্রথম পর্যায়ে, সেটি হলো প্রথম বিনেজ। খেয়াল করো, প্রথম বিনেজ তৈরি হলো প্রথম পর্যায়ে। প্রথম বিনেজ তৈরি হওয়ার পর দ্বিতীয় পর্যায় শুরু হয়ে যায়। প্রথম বিনেজ এনজাইম দুটো কাজ করে। একটি হচ্ছে ক্যালসিয়ামের সহায়তায় রক্তের মধ্যে যে হেপারিন থাকে তাকে নিষ্ক্রিয় করে দেয়। তোমরা জানো হেপারিন গুরুত্বপূর্ণ উপাদান, রক্তে থাকলে রক্তবাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না, কিন্তু কোথাও কেটে গেলে প্রথম বিনেজ তৈরি হয় প্রথম পর্যায়ে, সে কিন্তু ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় সক্রিয় হেপারিনকে নিষ্ক্রিয় হেপারিনে পরিণত করে, নাম্বার 1। আর রক্তের মধ্যে যে প্রথম বিন প্রোটিন ছিল সেই প্রোটিনকে ক্যালসিয়াম আয়নের সহযোগিতায় প্রথম বিনেজ থ্রোম্বিনে পরিণত করে। তাহলে প্রথম বিনেজ দুটো কাজ করলো, একটি নিষ্ক্রিয় হেপারিন তৈরি করলো আর একটি প্রথম বিনকে ক্যালসিয়ামের সহযোগিতায় থ্রোম্বিনে পরিণত করলো। এই প্রথম বিন থ্রোম্বিনে পরিণত হলো। এবার যখন এই থ্রোম্বিন নিষ্ক্রিয় ছিল সে সক্রিয় হয়ে উঠল। এই সক্রিয় থ্রোম্বিন তখন ফাইব্রিনোজেন, রক্তরসে যে ফাইব্রিনোজেন প্রোটিন ছিল সেই ফাইব্রিনোজেনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়ামের সহযোগিতায় ফাইব্রিন মনোমার তৈরি করে, একটি প্রোটিন ফাইব্রিন মনোমার। তারপর তা থেকে তৈরি হয় ফাইব্রিন পলিমার, যেটা জালক আকারে ক্ষতস্থানে জাল তৈরি করে। তার ফলে সেখানে নানা রক্তকোষ ডব্লিউবিসি আরবিসি এসে সেখানে বোল্ডারের মতো আটকে যায় জালে। তারপর আস্তে আস্তে রক্ত সেখানে অর্ধতরল হয়ে তঞ্চিত হয়, ক্লট তৈরি করে, ফলে ক্ষতস্থানে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এই হচ্ছে 3টি পর্যায়। খুব সরল করে তোমাদের আমি ছকের আকারে দিয়ে দিয়েছি, তোমাদের এটা বইয়েও পেয়ে যাবে। তোমরা বুঝতে পারলে যে রক্ততঞ্চন কিভাবে হয়ে থাকে। এরপর আরেকটি ঘটনা, সেটি হচ্ছে কিছু জৈব রাসায়নিক উপাদান আছে যারা রক্ততঞ্চনে বাধা দেয়, তাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্ট বলে। কেন রক্ততঞ্চনে বাধা দিতে হয় কেন? আসলে রক্ততঞ্চন দরকার হয় কোথাও কেটে গেলে আমাদের শরীর থেকে রক্ত যাতে বেরিয়ে না যায় তার জন্য তঞ্চনের দরকার হয়। কিন্তু তঞ্চন তো রক্তবাহের মধ্যে হওয়া চলবে না, সেখানে রক্তবাহের মধ্যে রক্ত তঞ্চিত যাতে না হয় সেখানে এই হেপারিন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসাবে কাজ করে। এই জন্য হেপারিনকে অ্যান্টিকোয়াগুলেন্ট উপাদান বলা হয়। আরেকটি আছে সোডিয়াম সাইট্রেট, এটা আমাদের বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। রক্ত সংগ্রহের সময় রক্ত যাতে না জমাট বেঁধে যায় সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। আর একটু আগে যে রক্ত তঞ্চনের কথা বলেছিলাম, এই যে ফাইব্রিন মনোমার ফাইব্রিন পলিমার জাল তৈরি করেছে, সেখানে নানা রকম রক্তকণিকা এসে আটকে পড়েছে। অর্থাৎ কোথাও নদীতে যেমন বাঁধ ভেঙে গেলে প্রথমে জাল দিয়ে দেওয়া হয়, তাতে বোল্ডার ফেলে দেওয়া হয়, তারপর বাঁধ মেরামত করা হয়, ঠিক একই রকমভাবে এখানে ফাইব্রিন এর জাল তৈরি হওয়ার পর সেখানে বোল্ডার আকারে বিভিন্ন রক্তকণিকা এসে আটকে যায়, রক্ত তঞ্চিত হয়, রক্ত পড়া বন্ধ হয়। যাই হোক, রক্ততঞ্চনের তাৎপর্য বা গুরুত্বগুলো কি আমরা একটু দেখে নেব, কেন রক্ততঞ্চন গুরুত্বপূর্ণ। সুবিধাও যেমন আছে, অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে রক্ত তঞ্চিত হলে অসুবিধাও হয়। আমি প্রথমে সুবিধাগুলোর মধ্যে বলছি। 1 নম্বর, রক্ত ক্ষয় রোধ করে, অর্থাৎ রক্ত যাতে বেরিয়ে না যায় কোথাও আঘাতপ্রাপ্ত হলে সেখানে রক্ত পড়া বন্ধ করে। এটা খুব নর্মাল ব্যাপার, এটা হয়ে থাকে, এটা গুরুত্বপূর্ণ কাজ। তারপর রক্তপাত ও মৃত্যু, যদি বেশি রক্তপাত হয়ে যায় রক্ততঞ্চন না হলে, অর্থাৎ বেশি রকম কেটে গেলে রক্তপাত যদি হতে থাকে তাহলে রক্ত যদি তঞ্চিত না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। রোগ সংক্রমণ প্রতিরোধ, যদি ক্ষতস্থানে রক্ত তঞ্চিত হয় তাহলে সেখানে একটি জমাট বাঁধা অবস্থা তৈরি হয়, যার ফলে বাইরে থেকে সহজে রোগ জীবাণু ওই ক্ষতস্থানে আক্রমণ করতে পারে না, অর্থাৎ কিছু রোগ সংক্রমণ প্রতিরোধ করে এই রক্ততঞ্চন। তবে রক্ততঞ্চনের ক্ষেত্রে অনেক সময় কয়েকটি রোগের লক্ষণ প্রকাশিত হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে রক্ততঞ্চন বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যখন হৃৎপিণ্ডের রক্তবাহের মধ্যে বা কোনো ব্রেনের রক্তবাহের মধ্যে রক্ত যদি তঞ্চিত হয়ে যায়, সেক্ষেত্রে রক্ত তঞ্চিত হলে সেক্ষেত্রে নানা রকম রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে, যেমন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন রোগ সংক্রমণ হতে পারে। এই গেল রক্ততঞ্চনের তাৎপর্য। ভালো দিক যেমন আছে, খারাপ দিকও কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। এরপর আজকের যে আসল পড়ার ব্যাপারটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন এবং তার ভেতরকার অংশসমূহ এবং তার ভেতরে রক্ত কিভাবে প্রবাহিত হয় সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই দেখো, তোমাদের জন্য রয়েছে হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন।
হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠনে যাওয়ার আগে আমি কতগুলো বিষয় আগে লিখে রেখেছি, সেগুলো একটু পড়ে দিই, তারপর আমি ওই ছবিটা তোমাদের বুঝিয়ে দেব। প্রথমেই দেখো, মানবদেহের যে হৃৎপিণ্ড আছে সেটি দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত। আসলে আমাদের এই হৃদযন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি এমনিতেই খুব সুরক্ষিতভাবে বক্ষকঠোরে অস্থির মধ্যে লুকায়িত আছে। এর ছাড়াও এর একটি শক্ত আবরণ আছে, যেটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম আবরণ। দেখো, পেরিকার্ডিয়াম আবরণ, এই পেরিকার্ডিয়াম আবরণ আবার দুটা স্তর আছে। বাইরের দিকে আছে প্যারাইটাল স্তর আর ভেতরের দিকে আছে ভিসেরাল স্তর। কেন এই আবরণটি আছে, এর গুরুত্বটা কোথায়, এখানে ছবিতে এবার চলে এসো। হৃৎপিণ্ডের একটি অংশ কেটে নেওয়া হয়েছে, কেটে নিয়ে তাকে বিশ্লেষণ করা হয়েছে। এই ছবিতে দেখো, অর্থাৎ তার সমগ্র দেওয়ালটাকে, এটা ভিতরের দিক, এটা বাইরের দিক। বাইরে হলুদ রঙের একটা অ্যাডিপোজ টিস্যু আছে, কিছু ফ্যাট বা অন্যান্য কলা থাকে। তারপর আসল লেয়ার তৈরি হচ্ছে, এই যে এইখান থেকে এখান পর্যন্ত, এইটা হচ্ছে টোটাল পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এই পেরিকার্ডিয়ামের মধ্যে এটি হলো প্যারাইটাল স্তর আর ভেতরের দিকটা হচ্ছে ভিসেরাল স্তর। এইটা প্যারাইটাল স্তর, এটা ভিসেরাল স্তর। এর দুটোর মধ্যে আছে পেরিকার্ডিয়াল ক্যাভিটি, একটা গহ্বর আছে। এগুলো তো সুরক্ষা প্রদান করছেই, তার সাথে সাথে এই ক্যাভিটি যে ফাঁকা স্থানটি আছে, এটি কিছু লিকুইড আছে যেটা অতিরিক্ত সুরক্ষা প্রদান করছে হৃৎপিণ্ডকে। তাছাড়া এই গ্যাপটা থাকার জন্য, ফাঁকা ক্যাভিটি থাকার জন্য হৃদযন্ত্রের যে সংকোচন প্রসারণ সেটা খুব সহজে হতে পারে এবং বাইরের থেকে কোনো রকম প্রভাব পড়তে পারে না। এই সুরক্ষা প্রদানটা করে থাকে। পেরিকার্ডিয়ামের পরেই যে পেশি স্তর আছে সেটি 3টে স্তর, অর্থাৎ পেরিকার্ডিয়ামের নিচে রয়েছে ত্রিস্তরীয় হৃদপ্রাচীর, যেটা বাইরের দিক থেকে এপিকার্ডিয়াম, মাঝেরটি মায়োকার্ডিয়াম, ভেতরেরটা এন্ডোকার্ডিয়াম। এই যে ভিসেরাল স্তরের সঙ্গেই জড়িত আছে সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। তারপর মাঝখানের যে স্তর এটা মায়োকার্ডিয়াম, আর ভেতরের দিকে যে স্তর এটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। ইংরেজিতে লেখা থাকলেও খুব সহজেই বুঝতে পারবে। এই ত্রিস্তরীয় হৃদপ্রাচীর রয়েছে, তার বাইরে রয়েছে পেরিকার্ডিয়াম স্তর, যারা হৃৎপিণ্ডকে চূড়ান্ত সুরক্ষা প্রদান করেছে। এরপর আসছি একদম আভ্যন্তরীণ জায়গায় হৃৎপিণ্ডে কী কী আছে। তোমরা অনেকেই জানো, নিশ্চয়ই আগেও পড়েছো, আবার পড়ে নাও। খুব সংক্ষেপে লেখা আছে, পরীক্ষায় খাতায় শুধু এইটুকু লিখলেই হবে, তার সাথে সাথে পরে যে ছবিটা আছে সেই ছবিটা দেবে। হৃৎপিণ্ডটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওপরের প্রকোষ্ঠ দুটি হলো বাম অলিন্দ ও ডান অলিন্দ, আর নিচের প্রকোষ্ঠ দুটি হলো বাম নিলয়, ডান নিলয়। আর অলিন্দদ্বয়ের মধ্যে রয়েছে আন্ত অলিন্দ পর্দা, আর নিলয়দ্বয়ের মধ্যে রয়েছে আন্তঃনিলয় পর্দা। ডান অলিন্দের সঙ্গে একটি করে ঊর্ধ্ব মহাশিরা ও নিচের দিকে রয়েছে নিম্ন মহাশিরা, আর বাম অলিন্দের সঙ্গে রয়েছে 2 জোড়া ফুসফুসীয় শিরা। আমি সবগুলোই ছবিতে আবার দেখিয়ে দেব, আগে তোমাদের পড়িয়ে দিই। ডান নিলয়ের সঙ্গে রয়েছে ফুসফুসীয় ধমনী যুক্ত, আর বাম নিলয়ের সঙ্গে রয়েছে মহাধমনী যুক্ত, অর্থাৎ মহাধমনী যুক্ত থাকে। ডান অলিন্দ নিলয় সংযোগস্থলে রয়েছে ত্রিপত্র কপাটিকা, যাকে ইংরেজিতে ট্রাইকাসপিড কপাটিকা বলে, 3টে পাল্লা আছে। বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে রয়েছে দ্বিপত্র কপাটিকা, ইংরেজিতে বলা আছে বাইকাসপিড। মনে রাখবে কীভাবে, বাম অলিন্দ বাম নিলয়, তাই বাইকাসপিড, অর্থাৎ 2টো পাল্লাযুক্ত কপাটিকা। অপরপক্ষে ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর মধ্যে এবং বাম নিলয় মহাধমনীর সংযোগস্থলে রয়েছে আরও কপাটিকা, সেগুলোকে বলা হচ্ছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। আর রয়েছে অলিন্দের প্রাচীরের তুলনায় নিলয়ের প্রাচীর পুরু। কেন না, নিলয়ের প্রাচীরে প্রেসটা আরও বেশি তৈরি করতে হয়, বেশি শক্তি লাগে, সেই জন্য প্রাচীরটা পুরু এবং খাঁজবহুল। এই খাঁজগুলিকে বলা হচ্ছে কলামনিকার্নি। আর দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকাগুলির সঙ্গে যুক্ত আছে বিশেষ তন্তু, যেগুলোর সাথে এই কলামনিকার্নির সাথে আর ওই দ্বিপত্র ত্রিপত্র কপাটিকার সঙ্গে যুক্ত আছে, এগুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডনি। এগুলো সূক্ষ্ম তন্তু, দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকাকে খুলতে সাহায্য করে কর্ডি টেন্ডনি। আর কলামনিকার্নি হৃৎপিণ্ডের নিলয়ের সংকোচন প্রসারণে সাহায্য করছে এবং তাকে বিভিন্ন হৃদস্পন্দন যে তৈরি করে দেয় সেগুলো তার ফলে সংকুচিত প্রসারিত করতে সাহায্য করে। এবার আমরা ছবিতে দেখে নেব কিভাবে এই ব্যাপারগুলো আছে।
এখানে হৃৎপিণ্ডের একটি যে লম্বচ্ছেদ আছে তাতে দেখো এটি গেল ডান অলিন্দ, এটি বাম অলিন্দ, এটি ডান নিলয়, এটি বাম নিলয়। ডান অলিন্দের সঙ্গে যুক্ত ছিল বলেছিলাম উপরের দিকে ঊর্ধ্ব মহাশিরা আর নিচের দিকে নিম্ন মহাশিরা। আর বাম অলিন্দের সঙ্গে যুক্ত আছে দু জোড়া অর্থাৎ মোট 4টে ফুসফুসীয় শিরা, যেটা ফুসফুসকে গেছে। আর এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা সারা দেহ থেকে রক্তকে সংগ্রহ করে অলিন্দে নিয়ে আসছে। আর দুটো আছে নিলয়, এটা হচ্ছে ডান নিলয়, এটা বাম নিলয়। এবার এই অলিন্দ আর এই অলিন্দের মাঝে একটি পর্দা আছে, সেটাকে বলা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা। আর এই ডান নিলয় বাম নিলয়ের মাঝে একটি পর্দা আছে, সেটাকে বলা হচ্ছে আন্তঃনিলয় পর্দা। আর অলিন্দ, ডান অলিন্দ ডান নিলয়, এটি একটি কপাটিকা দ্বারা যুক্ত, একে বলা হচ্ছে ত্রিপত্র কপাটিকা। এই যে ত্রিপত্র কপাটিকা, 3টে পাল্লাযুক্ত কপাটিকা। আবার বাম অলিন্দ বাম নিলয় যুক্ত আছে বাইকাস্পিড অর্থাৎ দ্বিপত্র, 2টো পাল্লাযুক্ত কপাটিকা দ্বারা যুক্ত থাকে, যাদের কাজ হচ্ছে রক্তকে অলিন্দ থেকে নিলয়ে যেতে দেওয়া, কিন্তু কখনোই এর বিপরীতে রক্তকে যেতে না দেওয়া। বুঝতে পেরেছ? এবার দেখো এখানে রয়েছে নিলয়ের প্রাচীর, অর্থাৎ এখানে বেশ শক্তপোক্ত পেশি রয়েছে, খাঁজ যুক্ত পেশি, এগুলোকে বলা হচ্ছে কলামনি কার্নি, প্যাপিলারি পেশি বলা হয়। এই প্যাপিলারি পেশি বা কলামনি কার্নি সাদা সাদা তন্তু দিয়ে এখানে দ্বিপত্র কপাটিকার সঙ্গে যুক্ত, আবার এদিকে সাদা সাদা তন্তু দিয়ে ত্রিপত্র কপাটিকার সঙ্গে যুক্ত, এগুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডনি। এদের কাজ কি? এরা যখন সংকুচিত হয় তখন এর সাথে এইগুলো যুক্ত থাকার ফলে, এদের সাথে যুক্ত থাকার ফলে এই কপাটিকাগুলো খুলতে সাহায্য করে, যাতে রক্ত অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করতে পারে। আর কি রয়েছে? এই ডান নিলয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা এইখানটায় আছে, তার সাহায্যে ফুসফুসীয় ধমনীর সাথে যুক্ত, যাতে রক্ত ফুসফুসকে যায়, দূষিত রক্ত। আর বাম নিলয় বিশুদ্ধ রক্তকে নিয়ে এই অংশটা দিয়ে অর্থাৎ মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। এবার রক্ত চলাচল পদ্ধতি আমি পরের ছবিতে আসছি। এটা গেল হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ গঠন। এরপর হৃৎপিণ্ডে এই গঠন প্রকৃতি ছাড়াও বেশ কিছু সংযোগী কলাসমূহ থাকে, যারা মূলত উদ্দীপনা বা হৃদস্পন্দন তৈরি করে ও পরিবহন করে, যার ফলে হৃৎপিণ্ড সংকুচিত প্রসারিত হতে পারে এবং রক্তকে সারা শরীরে ছড়িয়ে দিতে পারে। এখানে দেখো হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠের গাত্রে যে সকল রূপান্তরিত হৃৎপেশি রূপান্তরিত হয়ে হৃৎপিণ্ডের স্পন্দন প্রবাহের উৎপত্তি ও বিস্তারের জন্য দায়ী থাকে, তাদের সংযোগী কলা বলে। অর্থাৎ এরা হৃৎপেশি কিন্তু রূপান্তরিত হয়ে বিশেষ সংযোগী কলাসমূহ তৈরি করেছে, যারা মূলত স্পন্দন তৈরি করে এবং সেই স্পন্দন প্রবাহকে সারা হৃৎপিণ্ডে ছড়িয়ে দিয়ে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য দায়ী থাকে। তারা কারা? 1 নম্বর আছে এসএ নোড অর্থাৎ সাইনো অ্যাট্রিয়াল নোড। কোথায় থাকে আমি নিশ্চয়ই ছবিতে তোমাদের দেখিয়ে দেবো, তোমরা অপেক্ষা করো, দেখে নাও আগে। তার আগে ঊর্ধ্ব মহাশিরা ডান অলিন্দ সংযোগস্থলে, অর্থাৎ ডান অলিন্দের প্রকোষ্ঠের ঊর্ধ্ব মহাশিরা যে দিকটায় গেছে সেই জায়গাটায় আছে এসএ নোড, গুরুত্বপূর্ণ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। এটা ভুল হয়ে গেছে, এটা এসএ নয়, এটা এভি নোড হবে। এটা এভি নোড, তোমরা সংশোধন করে নেবে, এটা এভি নোড হবে। এভি নোড, যার ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এটি কোথায় থাকে? ডান অলিন্দ ও করোনারি সাইনাসের সংযোগস্থলে, অর্থাৎ ডান অলিন্দের ঠিক নিচের দিকটাতে করোনারি সাইনাস যেখানে আছে সেই জায়গাতে এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড আছে। এদের কাজ আমি বলে দিচ্ছি। আর আছে কি? ইন্টারনোডাল বান্ডিল। এই যে দুটো নোড আছে, এসএ নোড এবং এভি নোড, এই নোডের মাঝখানে অবস্থিত ইন্টারনোডাল তন্তু বা বান্ডিল। আর আছে হিজের বান্ডিল। এভি নোড থেকে উৎপন্ন হয়ে ডান ও বাম নিলয়ের আন্তঃনিলয় প্রাচীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বা বিস্তৃত আছে। কোথা থেকে উৎপন্ন হয়েছে? এভি নোড থেকে উৎপন্ন হয়েছে। কোথা দিয়ে গেছে? ডান নিলয় বাম নিলয়ের আন্তঃনিলয় প্রাচীর বা পর্দা দিয়ে এরা বিস্তৃত হয়েছে। তারপরে আছে নিচের দিকে পারকিঞ্জি তন্তু, যেটা হিজের বান্ডিল থেকে উৎপন্ন হয়ে সমগ্র নিলয়ের পেশিতে বিস্তৃত। পরপর সাজানো আছে, চলো ছবিতে দেখে নিই। চলো দেখে নিচ্ছি আমরা। আমি বলেছিলাম এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ।
ডান অলিন্দের ঠিক ঊর্ধ্ব মহাশিরা যেটা গেছে ঠিক সেই জায়গায় এসএ নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড, আর নিচে রয়েছে এভি নোড অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। আর এই দুটো নোডের সংযোগস্থলে যে তন্তুগুলো আছে এটাকে বলা হচ্ছে ইন্টারনোডাল বান্ডিল। আর এভি নোড থেকে যে তন্তু বিস্তৃত হয়েছে আন্তঃনিলয় প্রাচীর বরাবর সেটাকে বলা হচ্ছে হিজের বান্ডিল। আর এই হিজের বান্ডিল থেকে উৎপন্ন হয়ে বাকি নিলয় প্রাচীরে যে তন্তু বিস্তৃত রয়েছে বিশেষ সহযোগী তন্তু তাকে বলা হচ্ছে পার্কিঞ্জি তন্তু। চলো এবার কাজগুলো দেখে নিই, খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। এসএ নোড হচ্ছে মূল প্রেস মেকার, প্রধান প্রেস মেকার, প্রেস মেকিং করে। এ যখন প্রেস মেকিং করছে অর্থাৎ হৃদস্পন্দন তৈরি করে প্রবাহিত করছে কোথায়, এভি নোডকে দিচ্ছে। এভি নোড সেইটাকে আবার হিজের বান্ডিল দিয়ে পার্কিঞ্জি তন্তু দিয়ে সারা নিলয়ে প্রাচীরে ছড়িয়ে দিচ্ছে। এই জন্য এসএ নোড হচ্ছে মূল প্রেস মেকিং নোড অর্থাৎ মূল হৃদস্পন্দন তৈরি করে। এভি নোড কি করে, এসএ নোডের কাজটাকে তো করেই, তাছাড়াও এ কিছুটা হৃদস্পন্দন তৈরি করে। এ প্রায় মিনিটে 40 বার হৃদস্পন্দন তৈরি করতে পারে। এসএ নোড কিন্তু মিনিটে 72 বার 70 বার হৃদস্পন্দন তৈরি করে। তাহলে আমাদের এসএ নোড আর এভি নোড হয়ে গেল। এবার এসো হিজের বান্ডিল। এরা কি করে না, এভি নোড এসএ নোড যে স্পন্দন প্রবাহ তৈরি করে দিচ্ছে সেই প্রবাহগুলোকে বয়ে নিয়ে যাচ্ছে প্রাচীর বরাবর, দিয়ে পার্কিঞ্জি তন্তুকে হ্যান্ড ওভার করছে। তখন সেই পার্কিঞ্জি তন্তু সেই স্পন্দন প্রবাহকে এরাও বিস্তৃত করছে সমগ্র হৃদপ্রাচীরে। এছাড়াও এরা নিজেরাও হৃদস্পন্দন তৈরি করতে সমর্থ, কিন্তু সেটা সংখ্যায় কম, 30 থেকে 40 বার 25 বার এটি করে থাকে। তাহলে এই গেল সমগ্র সহযোগী তন্তু, হৃৎপিণ্ডের সহযোগী তন্তুর কথা। এসএ নোড, এভি নোড, ইন্টারনোডাল বান্ডিল, পার্কিঞ্জি তন্তু, বাম অলিন্দ, হিজের বান্ডিল, এগুলো এরা উদ্দীপনা পরিবহন করে, তার ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। এবার চলে এসো হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন। তাহলে আভ্যন্তরীণ গঠন হয়ে গেল, বিভিন্ন এসএ নোড, এভি নোড এবং তাদের সহযোগী তন্তুগুলো আমরা জেনে নিলাম। তাদের ক্রমসংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড চালু আছে এটা আমরা ধরে নিলাম। এর ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে এই পাম্প যন্ত্রটি যেটা ছান্দিক গতিতে স্পন্দিত হয় সে কিভাবে রক্ত পরিবহন করে সঞ্চালন করে সমগ্র দেহে এবং হৃৎপিণ্ডের ভিতরে সেটি আমরা দেখে নেব। প্রথমেই সারা দেহে রক্ত ব্যবহার হয়েছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, দূষিত পদার্থ আছে, সমস্ত কিছু নিয়ে তারা শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসছে। যেহেতু সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি সেই জন্য সেগুলোকে নীলচে রঙের দেখানো হয়েছে, নীল কালচে শিরার মাধ্যমে দেখানো হয়েছে। অন্যদিকে ফুসফুসে রক্ত অক্সিজেন পেয়ে তারা গাঢ় লাল রঙের হয়ে উঠেছে, অক্সিজেনের পরিমাণ সেখানে বেশি আছে, তারাও ফিরে আসছে। তাহলে সেটা ফুসফুসীয় শিরা যেটা ফিরে আসছে ফুসফুস থেকে, আর সমগ্র দেহ থেকে যেটা ফিরে আসছে তারা ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা। লক্ষ্য করো, সমগ্র দেহ থেকে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরা দিয়ে রক্ত ফিরে এলো। কখন? যখন অলিন্দ দ্বয় অবশ্যই প্রসারিত হয়, ফলে ভেতরে ফাঁকা জায়গা তৈরি হয়, তার ফলে সমগ্র দেহ থেকে রক্ত ফিরে এলো। অন্যদিকে ফুসফুস থেকে লাল রঙের অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে ফিরে এলো, আর কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে ফিরে এলো যখন অলিন্দদ্বয় প্রসারিত থাকে। এবার অলিন্দদ্বয় সংকুচিত হলো, তখন নিলয়দ্বয় প্রসারিত হবে, স্বাভাবিক কথা। এর ফলে এই দরজার পাল্লা অর্থাৎ ট্রাইকাস্পিড ত্রিপত্র কপাটিকা এবং দ্বিপত্র কপাটিকা খুলে গেল। ফলে অলিন্দদ্বয় সংকুচিত হলে একে একে দেখো আলাদা আলাদা এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসবে, আর বিশুদ্ধ লাল রঙের অক্সিজেনযুক্ত রক্ত বাম নিলয়ে আসবে দ্বিপত্র কপাটিকা ভেদ করে। এরপর নিলয়দ্বয় সংকুচিত হবে। নিলয়দ্বয় সংকুচিত হলে রক্ত কি আবার অলিন্দে ফিরে যাবে? না, ফিরে যাবে না। তার কারণ এখানে দ্বিপত্র ও ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যাবে, কারণ তারা এই দিকে খুললেও উল্টা দিকে খুলে না, ফলে এখানে দরজা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে রক্ত আর অলিন্দে ফিরে যাবে না, তখন রক্ত বাধ্য হয়ে
ডান নিলয়ের দূষিত রক্ত বাধ্য হয়ে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে পরিশ্রুত হতে, আর বাম নিলয়ের বিশুদ্ধ রক্ত অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনী, লাল রঙের মহাধমনী দিয়ে সমগ্র শরীরে কলাকোষে পৌঁছে যাবে ভালো জিনিস পৌঁছানোর জন্য, অর্থাৎ অক্সিজেন, খাদ্য ইত্যাদি নানা জিনিস পৌঁছানোর জন্য। এইভাবে ক্রমাগত চক্রাকারে হৃদচক্র সম্পাদিত হয়, তার সাথে সাথে সমগ্র শরীরে রক্ত প্রবাহিত হয় এবং কাজ হওয়ার পর রক্ত আবার ফিরে আসে। এবং এখানে দেখতে পাচ্ছ যে রক্ত কখনোই মিশে যাচ্ছে না, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তার পথ ধরে সে তার বেরিয়ে যাচ্ছে, আবার অক্সিজেনযুক্ত রক্ত তার পথ ধরে সে তার মহাধমনী দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবং এটি ইংরেজি 8 অক্ষরের মতো, এরকম 8 অক্ষরের মতো ক্রমাগত আমাদের শরীরে বয়ে চলেছে। এটাকে বলা হচ্ছে দ্বিচক্রী হৃৎপিণ্ড। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল শুভেচ্ছা। তোমরা আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের ভালো লাগলেও তোমরা মন্তব্যে জানাবে, খারাপ লাগলেও কোন জায়গায় কি খারাপ লাগলো বা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই জানাবে। তোমাদের জন্য আরও শুভেচ্ছা রইল। ভালো থেকো।